নমস্কার, পজিটিভ বার্তায় আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আমাদের এই অনুষ্ঠানে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। তো আমাদের মাঝখানে রয়েছেন আজকে আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিথিকা দাস ম্যাডাম। তো ওনার সাথে পরিচয় করে নেব। তার আগে বলবো যে আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন পরিচয় করে নেব। নমস্কার ম্যাডাম। ধন্যবাদ তোমাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এত সুন্দর একটা চ্যানেল পজিটিভ বার্তা, তো তোমাকে অনেক শুভেচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত। তো প্রথমেই জানবো যে আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? পজিটিভ বার্তা খুব সুন্দর একটি নাম, তো সে কারণে স্টুডিওতে এসেও আমার খুব ভালো লাগছে। তাছাড়া তুমি আমার অনেক দিন আগের পরিচিত, তুমি আমার বন্ধু, তো সে কারণে পজিটিভ বার্তাতে এসে এমনিতেও পজিটিভ কথাটা, ঠিক আছে, পজিটিভিটি সেটা সবার জীবনেই মানে প্রয়োজন। তো আমি নিজেই ফিল করি, আমি প্রথম ঘুম থেকে উঠি, প্রথম ওমকার প্র্যাকটিস করি, তারপরে তোমার হামিং প্র্যাকটিস করি, তারপরেই পজিটিভিটির মধ্যে চলে আসি ভাইবসটাতে। তো কিছু ভজন শুনি, আমি সবসময় ঘুম থেকে উঠে আমি শুয়েই কিছু ব্যায়াম করি, ভজন শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছে যে মানে গানটা শুনলে প্রথম ঘুম থেকে উঠে আমার ভেতরে সত্যিই আমার মানে পজিটিভিটি আসে। তো এটা সবারই প্রয়োজন, সব বয়সের, যেমন ছোটদেরও প্রয়োজন সেরকম মানে আমাদের মতো যাদের এইজ ওদেরও প্রয়োজন, সবারই প্রয়োজন যে পজিটিভ মানে ভাইবসে চলা। তো কেননা আমাদের এখন রোগ শোক সবই তো অনেক কিছু, অনেক ধরনের কঠিন রোগে আমরা পড়ি। তো সেই কারণে পজিটিভ, আমি মনে করি পজিটিভিটির মধ্যে চললে আমরা সেটা থেকে অনেকটা রিলিফ পাই, একদম আমাদের মনও শান্ত হয়ে যায়। সেই জন্য পজিটিভ বার্তা, এটা মানে চ্যানেলটার নাম যে করেছে ওনার প্রতি আমার খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনাকে। তো খুবই সুন্দর একটা জিনিস, তোমাদের স্টুডিওতে এসে এত ভালো লাগছে, খুব ভালো লাগছে, সত্যি কথা। ধন্যবাদ। আমাদের এই পজিটিভ বার্তা যিনি মানে এই প্রচেষ্টা জেনার, তো উনি হলেন আমাদের ডক্টর মলয় পীঠ স্যার। তো ওনার প্রচেষ্টাতে আমরা ওনার হাত ধরে এগিয়ে চলছি এবং আগামী দিনে আমরা চাইছি যে একটা পজিটিভ সমাজ গড়ে তুলতে ইতিবাচক ভাবনার মধ্যে দিয়ে, এবং আগামী প্রজন্মের যারা বাচ্চা ছোট শিশুরা আছে তাদের মধ্যে যে পজিটিভ ভাবনার মধ্যে দিয়ে যাতে তারা বড় হতে পারে এবং দেখুক তারা যে আমাদের পৃথিবীটা কত সুন্দর, কত সুন্দর। এটা দেখানোর জন্যই আমরা আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আপনাদের মতো গুণী মানুষদের নিয়ে এসে আপনাদের ভিতরে যে পজিটিভ ভাবনা রয়েছে সেই পজিটিভ ভাবনার মধ্যে দিয়ে আমরা কিছু পজিটিভিটি ছড়াতে চাই সমাজের মধ্যে। তো আমাদের এই পজিটিভ বার্তার যে প্ল্যাটফর্ম সেটা আমাদের ডক্টর মলয় পীঠ স্যার আমাদের এটা উপস্থাপনা করেছেন এবং ওনার হাত ধরেই আমরা চলছি এবং আগামী দিনেও চলতে চাই। আমি নিজে গর্বিত যে আমি পজিটিভ বার্তায় কাজ করছি এবং এই বলবো যে এই পজিটিভ বার্তার নামকরণ এবং পজিটিভ বার্তার নাম যেটা দেওয়া এবং চলা পথটা যাতে আরও সুন্দর হয় সেই কারণে আপনাদের মতো গুণী মানুষদের এই প্ল্যাটফর্মের মধ্যে আনা এবং আপনাদের মাধ্যমে সমাজে একটা পজিটিভ ভাবনাকে ছড়িয়ে দেওয়া, যাতে আমাদের আগামী প্রজন্ম যাতে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ পায় এবং তারা বুঝতে পারে যাতে আমাদের পৃথিবীটা কত সুন্দর। সুন্দর, সত্যি তাই। আমরাও আছি তোমার পাশেই, মানে পজিটিভ বার্তার পাশেই আমরা আছি, আগামীতেও থাকবো। তো সেটাই। ধন্যবাদ। ধন্যবাদ। তো ম্যাডামের কাছ থেকে এরপরে জেনে নেব যে আপনি যে গানের জগতে আছেন কতদিন ধরে আছেন? গানের জগতে আমি ছোটবেলা থেকেই, একদম ছোট, যখন আমি ক্লাস 1-এরও আগে বলতে 4 বছর বয়স থেকে। আচ্ছা। তো খুবই গান, প্রথম থেকে আমার গানটা খুবই প্রিয়, কারণ গানের মধ্য দিয়ে আমি বড় হয়েছি। আমার মা খুব ভালো গান করতো, মামার বাড়ির সবাই খুব ভালো গান করে, তো গান শুনতে শুনতেই আমার বড় হওয়া, সত্যি কথা। তারপরে আগরতলাতে আমি অনেক গুরুজির সান্নিধ্য পেয়েছি, তো ওনাদের কাছ থেকে আমি যতটুকু পেয়েছি সেটাই এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। ছোট একটা স্কুল আছে আমার, বাচ্চাদের সাথে একটু প্র্যাকটিস হয় আমার, কোনো পেশা না যদিও, সেটা ভালো লাগা, গানটা ভালো লাগা, তাই স্কুল খোলা মানে যাতে বাচ্চাদের সাথে আমি থাকতে পারি, ওদের সাথে পজিটিভিটি আমি যাতে ছড়াতে পারি, ওদেরকে সেই বার্তাটা যাতে আমি দিতে পারি, সে কারণেই মানে গানের স্কুলটাও খোলা। আর গান আমার সত্যি প্রিয়, ছোটোবেলা থেকে আমি অনেক টাইপেরই গান আমি করি, তো সে চেষ্টা এখন চলছে আর কি।
খুব ভালো। তো আমরা বলবো যে বাচ্চাদের হাতে মোবাইল তুলে না দিয়ে তাদের যে এই সাংস্কৃতিক যে জগতের মধ্যে যদি একটু আমরা তাদের আনতে পারি, বা এই যে আমরা যে অনুষ্ঠানগুলো করছি সেগুলো যদি ওদের দেখাতে পারি, তাহলে ওরা কিছু শিখতে পারে। কারণ মোবাইলটা খুললে আমরা দেখি যে নেগেটিভিটি, তো তারা বাচ্চারা বেশি আকর্ষণ হয় এটার প্রতি। তো আমরা চাইবো না যে বাচ্চারা এগুলো দেখে বড় হোক, তো এটার জন্যই আমাদের এই প্রচেষ্টা সামান্য। তোমাদের প্রচেষ্টা খুবই, ওকে আমি স্বাগত জানাচ্ছি। আর বাচ্চাদের হাতে মোবাইল তুলে না দিয়ে প্রথম সকালবেলা মা বাবাদের উচিত যে সকালবেলা ওদের একটু যোগাতে প্র্যাকটিস করা, যে অভ্যাস করানো, প্লাস ধরো একটু গার্ডেন যাদের বাড়িতে থাকে দেখে আসো ফুল কতগুলি ফুটেছে, বা ঠাকুর থাকলো ঠাকুরটাকে একটু তুমি যা প্রণাম করো, বা ঠাকুরের জন্য ফুল তোলো, এক কাপড়টা ছেড়ে, বা গাছে একটু জল দাও। এতে হয় কি, ঘুম থেকে উঠেই মাত্র পড়তে বসা না, মানে এর আগে যে কাজ প্রকৃতির সাথেও অ্যাডজাস্ট হওয়া, যে না কিভাবে গাছকে যত্ন নেব, সেটা আমি মনে করি এটাই মানে উচিত আর কি সব মা বাবাদের। কারণ বাচ্চারা তো মানে ঘুম থেকে উঠেই যে পড়া পড়া পড়া, সেটা মানে একঘেয়েমি চলে আসে। ঠিক না? তো সাংস্কৃতিক জগৎটাকে ওদের ভালোবাসতে হবে, খেলতেও হবে, খেলার মাঠেও যেতে হবে, সব কিছুর মধ্যেই মানে সার্বিক শিক্ষা যেটা, সেটা আমাদের মানে দেওয়া উচিত মা বাবা। একদম তাদের স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দিতে হবে। শুধু পড়া করলে হবে না, আর পড়ার সবকিছুর একটা সিস্টেম থাকে। মানে ওদের সেই বকাঝকা করে, যে এখনকার বাচ্চাদেরকে সেই বকাঝকা, আমি তো গান শেখাই বাচ্চাদের, আমি আদর করে শেখাই, সত্যি কথা। আমি কিন্তু ওদেরকে মানে পানিশমেন্ট কম দেই না, ঠিক মানে পানিশমেন্ট দিই না, কিন্তু অন্যভাবে ওদেরকে আমি মানে শেখানোর চেষ্টা করি। ঠিক, সেটাই, এটাই তো আমাদের বড়দের উচিত কর্তব্য। তারা তো বোঝে না, তারা তো ছোট বাচ্চা। ঠিক। সেই তো ম্যাডামের কাছ থেকে আমি আজ কোন গানটা শুনবো প্রথমে? হ্যাঁ, আমি তো সত্যি কথা, আমি রবীন্দ্রসঙ্গীত, নজরুল, আধুনিক সব টাইপের গানই করি। তো যেহেতু এর মধ্যে রবীন্দ্র জয়ন্তী গেল আমাদের, তারপর নজরুল জয়ন্তী গেল, তো সেই কারণে আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে প্রথম শুরুটা করছি, একটা পূজা পর্যায়ের গান, রাগ বৃন্দাবনী সারাং। তো চেষ্টা করছি এটা মানে একটা পূজা পর্যায়ের গান দিয়ে আমি চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আমরা শুনে নিই একটা পূজা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত। তোমার প্রেমে ধন্য ধন্য কর যারে, তোমার প্রেমে সত্য করে পায় সে আপনারে, ধন্য ধন্য কর যারে, তোমার প্রেমে। দুঃখে শোকে নিন্দা পরিবাদে, চিত্ত তার ডোবে না অবসাদে, টুটে না বল সংসারে ভারে, ধন্য ধন্য কর যারে, তোমার প্রেমে। পথে যে তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিনতার কাজে, গৃহের বাণী বাজে, পথে যে তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিনতার কাজে, গৃহের বাণী
বাজে। নিজের সে যে তোমারই মাঝে দেখে, জীবন তার বাধায় নাহি ঠেকে। দৃষ্টি তার আধার পরপারে, ধন্য ধন্য কর যারে তোমার প্রেমে। ধন্য ধন্য কর যারে তোমার প্রেমে। খুব সুন্দর, ধন্যবাদ অনেক অনেক আপনাকে। তো এরপরে আমি কোন গানটা শুনবো? আবারও সময় নষ্ট করে না করে আমরা আরও একটি গান শুনে নেব ম্যাডামের কাছ থেকে। এখন যে গানটি শোনাতে যাচ্ছি নজরুল গীতি করছি। ইদানিং তোমার নজরুল জন্মজয়ন্তী গেল, তা ওনার একটি ভক্তি গীতি আমি চেষ্টা করছি। তিমির বিদারি অলোক বিহারী, কৃষ্ণ মুরারি আগত। টুটিল আগল নিখিল পাগল, টুটিল আগল নিখিল পাগল, সর্বসহাজি সর্বজয়ী। তিমির বিদারি অলোক বিহারী, কৃষ্ণ মুরারি আগত। বহিছে উজান অশ্রু যমুনায়, হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বহিছে উজান অশ্রু যমুনায়, হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বসুধা যশোদার স্নেহধার থলায়, বসুধা যশোদার স্নেহধার থলায়, কাল রাখাল নাচে থই তা থই। তিমির বিদারি অলোক বিহারী, কৃষ্ণ মুরারি আগত। বিশ্বভরি ওঠে স্তব নমো নমো, ওরির পুরী মাঝে এলো রিন্দম। বিশ্বভরি ওঠে স্তব নমো নমো, ওরির পুরী মাঝে এলো রিন্দম। ঘিরিয়াদার বৃথা জাগে প্রহরী জন, বন্ধ কারা এলো অন্ধ বিমোচন। ঘিরিয়াদার বৃথা জাগে প্রহরী জন, বন্ধ কারা এলো বন্ধ বিমোচন। ধরিয়া জানা পথ আসিল অনাগত, ধরিয়া জানা পথ আসিল অনাগত। জাগিয়া ব্যথা হতো
তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগতই টুটিল আগল নিখিল পাগল টুটিল আগল নিখিল পাগল সর্বসহায় আজি সর্বজয়ী তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগতই। খুব সুন্দর, এত সুন্দর একটা গান শোনানোর জন্য আমারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি খুব ভালো লাগলো গানটা শুনে। তো ম্যাডাম, আপনি কি কখনো স্টেজ পারফরমেন্স বা কোথাও গান গেয়েছেন? স্টেজ পারফরমেন্স তো অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকেই করি। যখন থেকেই আমি গান শিখতে শুরু করেছি তখন থেকেই বিভিন্ন প্রতিযোগিতা মা নিয়ে যেত। ছোটোবেলা থেকে আমি সলো পারফরমেন্সটা ছোটোবেলা থেকে আমার অভ্যাস। আচ্ছা। তো এমনিতে আগরতলাতেও আমি, যেমন আজকেও আমার একটা সলো প্রোগ্রাম আছে সন্ধ্যা বিকেলে, মানে প্রেস ক্লাবে। আচ্ছা। তো এরকম আমি এই যে গেল নজরুল জন্মজয়ন্তীতে সলো পারফরমেন্স করেছি, অনেক করেছি। তাছাড়া বিভিন্ন চ্যানেলে বসেছি, যেমন ভ্যানগার্ড, দৃষ্টি চ্যানেল, তো তোমার ইয়েতে বিটিভির পর্দায় বসেছি। তাছাড়া আমার এমনিতে আমি স্টুডিওতে গান করেছি, আমার অ্যালবাম হচ্ছে, আমার মিউজিক ভিডিও এগুলি করেছি স্টুডিওতে, 6টা গানের আমি করেছি। তাছাড়াও মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি, ঘরে রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং করছি, চেষ্টা করা আর কি, যতটুকু পারি আর কি। বাহ, খুব সুন্দর, খুব শুনে ভালো লাগছে। তো এরপরে জানতে চাইবো যে এই গানের জগতে কোনো স্মরণীয় ঘটনা কি আছে, তাহলে শুনে নেবো একটু। গানের জগতে স্মরণীয় ঘটনা বলতে আছে, মানে ছোট একটা ঘটনা বলি যেটা মনে আছে। আমার ছোটবেলা থেকে আমি এমনিতে নর্মাল স্কেল চেঞ্জার হারমোনিয়াম ছিল না, মা যেটা হারমোনিয়াম ছিল, আমার মায়ের বিয়ের সময়ে আমার এক কাকা, মা যেহেতু গান জানতো, বিয়ের বৌভাতে কাকা হারমোনিয়াম গিফট করেছিল মা। আচ্ছা। যেদিন মায়ের নাকি বৌভাত, সেদিনই মা ওই হারমোনিয়ামটা দিয়ে মাকে গান করতে হয়েছে বৌভাতের, মানে এরকম মানে সাজের মধ্যে আর কি, বউ সাজের মধ্যে। তো আমাদের জ্যাঠামণি কাকারা খুব মায়ের গান শুনতে ভালোবাসতো, মা আধুনিক গান খুব ভালো করতো। তো সেই হারমোনিয়ামটা দিয়ে আমার গানের প্রথম হাতে খড়ি, মা আমাকে ওই হারমোনিয়ামটা দিয়ে, তো গান এটা দিয়ে চলছিল আমার। এমনিতে আমার খুব ইচ্ছে ছিল যে মানে তোমার একটা স্কেল চেঞ্জার, তো বিভিন্ন আর্থিক কারণে বা বিভিন্ন কারণে এটা হয়ে উঠেনি। তো আমার বিয়ের পরে হাজব্যান্ডকে অনেকবারই বলেছি যে আমাকে একটা স্কেল চেঞ্জার কিনে দাও। আমি বলছে স্কেল চেঞ্জার দিয়ে কি করবে, ও তো এতটা বুঝে না। তো আমি বলছি স্কেল চেঞ্জার হলে আমার অনেকটা সুবিধা, এটা বুঝবে না, যখন কিনবো তখন তুমি। তারপর মানে অনেক দিনই বলেছি। তারপরে আমার দিন বার্থডে ছিল, তারপরে ও আমাকে সারপ্রাইজ দেবে, সবসময় বলি তো, তা সারপ্রাইজ দেবে। তা বলছে তুমি উদয়পুর চলে, আজকে তো বার্থডে তোমার, মা উদয়পুর যাও। এর আগেই ওর এক বন্ধুর দোকান থেকে স্কেল চেঞ্জার হারমোনিয়ামটা কিনে মানে মোটামুটি চুজ করে রেখে দিয়েছে। তারপরে গেলাম পরে মাতাবাড়িটারি প্রণাম করে বলছে যে ওই বন্ধুর দোকানে যাবে। তো গেলাম, বলছে কেন, বলছে এমনিতে দেখা করতে যাব। গেছি পরে না, ও মানে ওর কথাবার্তা চালছে আমার কেমন একটা মনে হচ্ছিল, হারমোনিয়ামের ঘরে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলছে তোমার এই হারমোনিয়ামটা পছন্দ হয়েছে কিনা দেখ। আমি তো মানে এত খুশিতে আত্মহারা আর কি, মানে কি বলবো, এত খুশি হয়েছিলাম সেদিন না, মানে এটাই একটা মানে স্মরণীয় ঘটনা আমার মনে হচ্ছে আর কি এখন অবধি আর কি। মানে সেদিন এত খুশি হয়েছিলাম স্কেল চেঞ্জারটা যে আমার মানে কেনা হবে আর কি। তারপরে এই যে মানে সেই দিনটাই আমার স্মরণে থাকবে সবসময়। আমি একটা স্বপ্ন পূরণ হলো, হ্যাঁ, স্বপ্ন পূরণের যে স্মৃতিটা, সেটাই একটা স্মরণীয়। অনেক ধন্যবাদ। তো এরপর আপনার কোন গানটা শুনে নেব? আমার ইচ্ছা আপনার কাছে একটা খুব ঠাকুর, মানে আমাদের ঠাকুর যে শ্রী রামকৃষ্ণ দেব, ওনার একটা গান শুনতাম আপনার কাছে। ছিল অনেক গান, কিন্তু আমি অ্যাকচুয়ালি লিরিক্সগুলি না আমার মনে থাকে না, আমার আলাদা ভক্তিগীতির খাতা আছে। আচ্ছা, নেক্সট যখন প্রোগ্রাম করব তোমার ঠাকুরে আমি রামকৃষ্ণেরই কয়েকটা গান নিয়ে আসবো। তুমি যদি আগে বলতে
ঠিক একদম ঠিক লিরিক্সটা কারণ আমি জানি আপনি এই গানগুলো করেন না, এই জন্যই আপনাকে রিকোয়েস্ট করেছি। করতে পারতাম, কিন্তু লিরিক্সটা না আমার নেই। আচ্ছা ঠিক আছে, এখন কোন গানটা শোনাবেন আমাদেরকে? এখন নজরুল গীতি আরেকটা হয়তো হতে পারে, এটা আধুনিক নজরুল গীতি। আচ্ছা। নজরুল ইসলাম আমাদের কবি নজরুল খুব আধুনিক ছিলেন। ওনার যে আধুনিক গানগুলি লিখেছেন, লিরিক্সগুলি এত আধুনিক না, মানে আমরা যে আধুনিক গান করি অন্যান্য মানে যারা সুরকার মানে যারা লিখে গীতিকার যারা, ওদের থেকে অনেক উন্নত মানের। আমি মানে যখন পড়ি না নজরুল ইসলামের মানে লেখা আধুনিক বা আধুনিক ভক্তিগীতিই বলো, মানে লিরিক্সগুলি পড়ে পড়ে আমি মানে পাগল হয়ে যাই যে কী করে লিখেছেন উনি, এত সুন্দর। উনি একজন মানে মুসলিম সম্প্রদায়ের হয়ে কবি, আমাদের যে মানে কৃষ্ণ বা রাধিকা সম্পর্কে যা গান লিখে গেছেন, মানে প্রত্যেকটা কথা প্রত্যেকটা ওয়ার্ড মানে সাংঘাতিক লেখা। মানে আমি ভাবি অনেক সময় কী করে নজরুল এত সুন্দর ভক্তিগীতি লিখে গেছেন, প্রতিটা কথা। ঠিক। হ্যাঁ, তো আমাকে মানে পাগল করে দেয়। আর ওনার আধুনিক গান করতে নজরুল আমি খুব ভালোবাসি। একটা আধুনিক শুনে এখন শুনে নেই একটা আধুনিক গান। ঠিক আছে। প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, আর করো না ছলনা, না না না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না। আজ মুকুলি কাহিয়া মাঝে না বলা কত কথা বাজে, আজ মুকুলি কাহিয়া মাঝে না বলা কত কথা বাজে, অভিমানে লাজে বলা যে হলো না, অভিমানে লাজে বলা যে হলো না, না না না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না। কোন শরমে বাঁধিল কে জানে, আখি তুলিতে নারেনু আখি পানে, শরমে বাঁধিল কে জানে, কোন শরমে বাঁধিল কে জানে, আখি তুলিতে নারেনু আখি পানে, শরমে বাঁধিল কে জানে। প্রথম প্রণয় ভেরো কিশোরী, যত অনুরাগ তত লাজে মরি, প্রথম প্রণয় ভেরো কিশোরী, যত অনুরাগ তত লাজে মরি, এত আশা সাত চরণে দোলনা, আশা সাত চরণে দোলনা, না না না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, আর করো না ছলনা, না না না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না। খুব সুন্দর, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো এরপরে জানতে চাইবো যে যারা গান শিখতে চায় তাদের জন্য কি বলবেন, যে কিভাবে শিখলে তারা ভালো গান শিখতে পারবে? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করেছো। সেটা
আগরতলাতে আমি আমার ছেলেদেরকে অনেক জায়গাতে গান শেখাতে নিয়ে গেছি। তখন আমি তো সংসারের বিভিন্ন সমস্যার কারণে ওদের জন্য আমি সময় দিতে পারতাম না। তো আমার 2 ছেলেকে আমি অনেক জায়গায় নিয়ে গেছি, কিন্তু একটা জিনিসই আমার মানে ভালো লাগেনি, যে জিনিসটা প্রথম যে তুমি গান শেখাবে যেদিন ফার্স্ট আসবে, বেসিক যে আইডিয়াটা, মানে এটা খুব কম শিক্ষকই মানে এখানে মানে দিতে চান না আর কি। কী কারণে হয়তো বেসে অনেক করাচ্ছেন, হঠাৎ করে আমি 25 জনের মধ্যে একজন নিয়ে গেলাম, হয়তো সেই সময়ের কারণে হয় না। কিন্তু আমি মনে করি ফার্স্ট যেদিন আমার কাছে মানে বাচ্চাটা আসবে গান শিখতে, আমি প্রথম তো হারমোনিয়ামটাতে দিয়ে ওকে গানটা শেখাবো আমি। হ্যাঁ, ও আমার কাছে এসেছে হারমোনিয়াম শিখবে, তাহলে হারমোনিয়ামটা কী জিনিস ও জানলো না। হারমোনিয়ামে কয়টা কালো পর্দা কয়টা সাদা পর্দা আছে, বা হারমোনিয়ামটা সম্পর্কে সে জানলো না। হ্যাঁ, তা আমি প্রথমেই ওদেরকে যে বলি যে হারমোনিয়াম শিখবে, বলছে হ্যাঁ, বা তানপুরা দিয়ে গান শিখবো, তানপুরাটা সম্পর্কে আমাকে জানতে হবে, ঠিক না? তো আমি হারমোনিয়ামটা সম্পর্কে ওদেরকে আগে মানে আইডিয়াটা দিই। তারপরে আমাদের ফার্স্ট আমি মনে করি শাস্ত্রীয় সঙ্গীতের কিছু বেসিক আইডিয়া ওদেরকে আমার দিতেই লাগবে। এখন কেউ বলে যে আমি শাস্ত্রীয় সঙ্গীত করাবো না, আমি শুধু রবীন্দ্রসঙ্গীত শেখাবো। রবীন্দ্রসঙ্গীত শেখাতে হলে তুমি যদি হারমোনিয়ামে শেখাতে যাও, সেখানে আকার মাত্রিক স্বরলিপি বা আমাদের বিষ্ণু দিগম্বর ওইটার স্বরলিপি আলাদা আছে। তো দু রকমের স্বরলিপিটা সম্পর্কে আমাকে জানাতে হবে, তো নোটসগুলি জানতে হবে। তাহলে আমি যদি আমার 12টা নোটস ওদেরকে আমি না শেখাই, তাহলে ওরা পারবে না। তা আমি প্রথমে সপ্তকটা, কটা সপ্তক আছে হারমোনিয়ামে এটা দেখাই, বা তুমি ধরো লয়গুলি কোন লয়, কারণ তালের সাথে গানের সম্পর্ক, কয়টা লয় আছে, লয় বা বিভিন্ন মানে বেসিক আইডিয়া যেটা, সেটা আমি দিতে চেষ্টা করি। তারপরে আমি ভাবি রবীন্দ্রসঙ্গীত পট করে শেখা যাবে না, তুমি হারমোনিয়াম দেখা তোমাকে কিছু ক্লাসিক্যাল জানতে হবে। তো আমি মনে করি মানে শাস্ত্রীয় সঙ্গীত কিছু না কিছু জানতে হবে, নয়তো কোনো গান ভালো করে করা হবে না। শাস্ত্রীয় সঙ্গীত তোমাকে শিখতেই হবে, সে তুমি বিশারদ করো নাই করো, বেসিক আইডিয়া তোমার কিছু থাকতেই লাগবে। অনেকে শাস্ত্রীয় সঙ্গীত অনেকে কি করে, গার্জিয়ানরা বোঝে না, তো বলে পড়ার এত চাপ, শাস্ত্রীয় সঙ্গীত সহ পারবে না, শুধু রবীন্দ্রসঙ্গীতই করাবো। তখন কি করে, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার উঠলে সব ছেড়ে দেয়, শাস্ত্রীয় সঙ্গীতটা করাবে না। একটু ঝামেলা হয় বলতে একটু কঠিন লাগে ওদের কাছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে শাস্ত্রীয় সঙ্গীত না করলে কোনো গান করা হয় না। তো আমি সেটাই ওদেরকে বার্তা দিই, যাই সবাইকে বলি যে শাস্ত্রীয় সঙ্গীতটা করতেই লাগবে যে কোনো গানের আগে, যদি গান শিখতে চাও, ভালো করে শিখতে চাও সেরকম। আর তোমার এগুলি লয় তাল এগুলি তোমাকে জানতে হবে, সে আর কি, এটাই আমি মনে করি আর কি। তো এরপর কোন গানটা শুনবো আমরা? এরপর আমি আধুনিকে চলে যাচ্ছি, আধুনিক দুটো গান শোনাবো। ঠিক আছে, আমরা আবারও একটি আধুনিক গান শুনে নেব ম্যাডামের কাছ থেকে। এখন যেহেতু বর্ষাকাল চলছে, তো আমি লতাজির একটা গান চেষ্টা করছি, কথা মুকুল দত্ত আর সুর হচ্ছে হেমন্ত মুখার্জি। গানটি বহুশ্রুত, লতাজি করেছেন বহুশ্রুত, তো চেষ্টা করছি আমি করতে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে।
ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো এই গানটা শুনে মনে পড়ে গেল, মানে একটা সময় যখন আমরা ছোট ছিলাম তখন রেডিওতে যে মানে এই অনুরোধের আসর যে একটা ছিল, হ্যাঁ, সেই ছিল। অনুরোধের আসরের সেই গান যখন বলা হতো যে আমরা এই গানটা শুনতে চাইছি, ঠিক সেরকমই লাগলো যে মনে হয় না আমার অনুরোধের আসরের একটা গান আমি যেন পেলাম, এরকমই একটা মনে হলো। তাই সত্যি তখন খুব কি ভালো করতাম, লাগলো। অনুরোধের আসর যখন চলতো তখন তো আমাদের তখন সেরকম কোনো সাউন্ড সিস্টেম বা কোনো কিছুই ছিল না, না একদম তাই। রেডিওর উপরে রেডিওটা শুনতাম আর অনুরোধের আসরের গানগুলি হ্যাঁ। নিয়ে যখন বাজতো তখন খাতা নিয়ে বসে যেতাম। গান আজকে লেখার হয়তো জন্য। স্থায়ীটা লিখতে পারলাম, বাকিটা শেষ হয়ে গেল, এটা তার রিভিউ সিস্টেম নেই। আবার যেদিন আরেকদিন করবে তাড়াতাড়ি খাতাটা নিয়ে বসে বাকিটা লিখতাম। ঠিক। এরকম করে করে আমরা গান করেছি, সত্যি আমরা অনেক চেষ্টা করেছি সত্যি। না দেখতাম আগে ছোটবেলায় মা শুনতো, মা শুনতো যে গানগুলো খুব ভালো লাগতো। তো এখনো আমরা এই গানগুলো কখনো পুরানো হয় না, মানে এত পুরানো হয় ভালো না। লাগে গানগুলি, হ্যাঁ। মানে যতবারই শুনি মানে খুব ভালো লাগে। ঠিক। তো এখন আমরা আবারও একটি গান শুনে নেব। তো আজকের অনুষ্ঠানের একটি শেষ গান ম্যামের কাছ থেকে আমরা আবারও শুনে নেব। তো এখন কোন গানটা শুনবো আমরা? এখন সন্ধ্যা মুখার্জির গানও আমি খুব ভালোবাসি, ছোটবেলা থেকেই করি। তো ওনার একটা গান, খুব বহুশ্রুত গানই চেষ্টা করছি। ঠিক আছে। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে খেলায়। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে খেলায়। যুথে কামিনী কত কথা, যুথে কামিনী কত কথা, গোপনে বলে মলয়া। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের খেলায়। মধুমালতী ডাকে চাপা বনে ওলি শনে আজ লুকোচুরি গো লুকোচুরি। আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী। মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের খেলায়। মধুমালতী ডাকে মালা হয়ে প্রাণে মমকে জড়ালো, কে জড়ালো। ফুল রেণু মধুবাইকে ছড়ালো, কে ছড়ালো। জানি জানি কে মোরে হিয়া, জানি জানি কে মোরে হিয়া। রাঙালো রাঙা কামনা, মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের খেলায়। মধুমালতী ডাকে আয়।
মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়। সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগছে, খুব সুন্দর। ধন্যবাদ অনেক অনেক যে এত সুন্দর গান আমাদেরকে শোনানোর জন্য। তো তোমাকে অনেক 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 ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তুমি খুব ভালো থাকো, সুস্থ থেকো। তুমিও ভালো থেকো, খুব সুস্থ থেকো, এবং অনেক অনেক তোমাকে ধন্যবাদ যে আমাদের পজিটিভ বার্তায় এই প্ল্যাটফর্মে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। আবারও চাইবো কোনো এক সময় আপনাকে আবারও। ঠিক আছে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা সত্যি খুবই গর্বিত আজকের দিনের জন্য, কারণ আগামী 14ই জুন আমাদের দিল্লির প্রেস ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের যে প্রথমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম ওঠা, এবং তারপরে ঠিক 2 মাস পরই এশিয়া বুক অফ রেকর্ডসে নাম ওঠা, এবং তারপরে আরও বলবো যে আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে আমাদের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসেও সেই আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের নাম আমাদের স্বীকৃতি পেয়েছে। কারণ আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে MBBS স্টুডেন্ট আছে ওরা মানে 21টি স্টেট থেকে মানে ভর্তি হয়েছে। এই কারণেই আমাদের সেই আমরা সেই পাওয়া, স্বীকৃতি পাওয়া এবং পুরস্কার পাওয়া, এবং সেটারই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী 14ই জুন দিল্লির প্রেস ক্লাবে, এবং সেখানে আমরা পুরস্কৃত হব, আমাদের স্যার আমাদের পুরস্কৃত হবেন, তার জন্য আমরা গর্বিত। তো বলবো যে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। তো আর বলবো যে আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য অনুরোধ রইল আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার।